আমরা আমাদের চারপাশে যে সমস্ত বস্তু দেখতে পাই সেই সমস্ত বস্তুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। এখন পদার্থ বলতে কি বোঝায় সেটা তোমরা এর আগেই নিচু ক্লাসে পড়েছো। যার ভর রয়েছে, যা কিছুটা জায়গা দখল করে থাকে বা স্থান দখল করে থাকে এবং যা ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ যাকে আমরা বুঝতে পারি, তাকেই বলা হচ্ছে পদার্থ। এই যে পদার্থগুলো রয়েছে, এই পদার্থগুলোকে আমরা কিন্তু সামগ্রিকভাবে দুটো ভাগে ভাগ করতে পারি, জৈব পদার্থ এবং অজৈব পদার্থ। জৈব পদার্থ দিয়ে আবার কি তৈরি হয়? জৈব পদার্থ দিয়েই তৈরি হয় জীব। এবং জীব বলতে কি বোঝায়? যাদের জীবন রয়েছে তাদেরকেই বলা হচ্ছে জীব। এবার জীবন বলতে কি বোঝায় সে সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন, বিভিন্ন মতামত প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন বিজ্ঞানীরা বিশেষ কতগুলো বৈশিষ্ট্য আরোপ করেছেন, যে বৈশিষ্ট্যগুলো থাকলে তাদেরকে জীব বলা হবে বা তাদের মধ্যে জীবন রয়েছে সেটা বলা যাবে। এই বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলোই এখন আমরা এক এক করে জানবো। জীবনের প্রধান বৈশিষ্ট্য। জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো প্রজনন ও বংশবৃদ্ধি। প্রজনন বলতে কি বোঝায়? যে পদ্ধতিতে কোনো জীব তার জীবনকালে নিজের মতো নতুন জীব বা অপত্য সৃষ্টি করে তাকে বলা হয় প্রজনন। এই প্রজননের মাধ্যমেই কোনো একটি জীব বংশ বৃদ্ধি করে এবং পৃথিবীতে টিকে থাকে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হলো বিপাক বা মেটাবলিজম। বিপাক বা মেটাবলিজম বলতে বোঝায় সজীব কোষের প্রোটোপ্লাজমে অনবরত যে সমস্ত গঠনমূলক ও ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে চলেছে, সেই বিক্রিয়াগুলিকে একত্রে বিপাক বা মেটাবলিজম বলে। এই বিপাক দু রকমের হয়। এক নম্বর হলো উপচিতি বিপাক বা অ্যানাবলিক মেটাবলিজম এবং দু নম্বর হলো অপচিতি বিপাক বা ক্যাটাবলিক মেটাবলিজম। উপচিতি বিপাক বলতে কি বোঝায়? যে বিপাক ক্রিয়ায় সরল অজৈব যৌগ বিক্রিয়া করে জটিল জৈব যৌগ সৃষ্টি করে এবং জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাকে বলা হয় উপচিতি বিপাক, যেমন সালোক সংশ্লেষ। অপচিতি বিপাক বলতে কি বোঝায়? যে বিপাক ক্রিয়ায় জটিল জৈব যৌগ ভেঙে সরল অজৈব যৌগ উৎপন্ন হয় এবং জীবের শুষ্ক ওজন হ্রাস পায়, তাকে বলা হয় অপচিতি বিপাক বা ক্যাটাবলিক মেটাবলিজম। যেমন শ্বসন প্রক্রিয়ার সময় কোষের ভেতরে খাদ্যবস্তুর জারণ ঘটে, এটি হলো একটি অপচিতি বিপাকের উদাহরণ। এই প্রসঙ্গে মনে রাখবে যে উপচিতি বিপাকের সময় জীব শক্তির আবদ্ধকরণ ঘটায় ও সঞ্চয় করে এবং অপচিতি বিপাকের সময় জীব শক্তির নির্গমন ঘটায়, অর্থাৎ বাইরে বের করে, শক্তি ছেড়ে দেয় এবং এই শক্তি বিভিন্ন জৈবনিক কাজ সম্পাদনে ব্যবহৃত হয়। এবার এক্ষেত্রে একটা কথা বলা হলো যে শুষ্ক ওজন সম্পর্কে বলা হলো, শুষ্ক ওজন বা ড্রাই ওয়েট। শুষ্ক ওজন বা ড্রাই ওয়েট বলতে কি বোঝায়? তোমরা জানো যে একটি সজীব কোষের প্রায় 70% থাকে জল। এবার কোনো পদ্ধতিতে যদি উত্তাপ প্রয়োগের মাধ্যমে কোষের ভেতরের সমস্ত জলকে বাইরে বের করে দেওয়া যায়, তখন সেই কোষটার যে ওজন হয় সেই ওজনকে বলা হয় শুষ্ক ওজন বা ড্রাই ওয়েট। অর্থাৎ একটি কোষ থেকে সমস্ত জল বাইরে বের করে দেওয়ার পর অবশিষ্ট অংশের ওজনকেই বলা হয় শুষ্ক ওজন বা ড্রাই ওয়েট। 3 নম্বর যে বৈশিষ্ট্যটা বলা হবে সেটা হলো উত্তেজিতা বা উদ্দীপনা। উত্তেজিতা বা উদ্দীপনা বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে সেটা হলো উদ্দীপক বা স্টিমুলাস। এই উদ্দীপক বা স্টিমুলাস বলতে কি বোঝায়? আমরা যে পরিবেশে বসবাস করি, অর্থাৎ জীবেরা যে পরিবেশে বসবাস করে, সেই পরিবেশের কোনো একটি পরিবর্তন
যদি জীব দ্বারা বোধগম্য হয়, অর্থাৎ জীবরা যদি বুঝতে পারে, তখন সেই পরিবর্তনকে বলা হয় উদ্দীপক বা স্টিমুলাস। যেমন ধরো পরিবেশের পরিবর্তনের ফলে এই যে শীত গ্রীষ্ম আমরা বুঝতে পাচ্ছি, তার মানে এই যে উত্তাপ এখানে কিন্তু একটা উদ্দীপকের মতো কাজ করছে। তো এই উদ্দীপক যখন কোনো একটি জীব গ্রহণ করে, অর্থাৎ উদ্দীপক যখন কোনো একটি জীবের শরীরে আসে বা একটি সজীব কোষে যখন উদ্দীপক আসে, তখন সেই সজীব কোষে বা সেই জীবদেহে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে বলা হয় উদ্দীপনা বা উত্তেজিতা। এই উদ্দীপনা বা উত্তেজিতার প্রভাবে বা ফলে জীব কী করে, উদ্দীপক অনুযায়ী সাড়া প্রদান করে। এই যে উদ্দীপকের উপস্থিতিতে উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে জীবের সাড়া প্রদান করার ক্ষমতা, এই সাড়া প্রদান করার ক্ষমতাকেই বলা হচ্ছে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি, যেটা কেবলমাত্র জীবেরই কিন্তু একটি ধর্ম বা জীবনের ধর্ম। কখনোই একটা চেয়ার বা টেবিলকে যদি ফেলে রাখা হয় গরমকালে, তাহলেও সে গরমে ঘেমে যাবে না। আবার যদি শীতকালে ফেলে রাখা হয়, তখনও কিন্তু সে ঠান্ডায় কুঁকড়ে যাবে না। কিন্তু যদি সেখানে কোনো একটা জীবকে রাখা হয়, তখন কিন্তু এই শীত গ্রীষ্মের পরিবর্তনে সে কিন্তু প্রভাবিত হবে। তো এর পরের যে বৈশিষ্ট্যটা বলবো সেটা হলো বৃদ্ধি বা গ্রোথ। জীবের আকার, আয়তন এবং শুষ্ক ওজন যখন স্থায়ীভাবে বেড়ে যায়, তখন তাকে বলা হয় জীবের বৃদ্ধি। যেমন শিশুরা বৃদ্ধির দ্বারা আস্তে আস্তে পূর্ণবয়স্ক মানুষে পরিণত হয়। এরপর হচ্ছে চলন ও গমন। চলন বলতে কি বোঝায়? একই স্থানে আবদ্ধ থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে বলা হয় চলন। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানো, তাকেই বলা হচ্ছে চলন। এবং এর মাধ্যমে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সমগ্র জীবদেহের স্থানান্তরকে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে বলা হচ্ছে গমন। এই চলন ও গমন, এই দুটোও কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে জীব ও জড়ের এই যে জীবনের যে ধর্মগুলো বা বৈশিষ্ট্যগুলো বলা হলো, সেই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে তোমরা জীব ও জড়ের পার্থক্য করতে পারবে। এখন প্রশ্ন হলো, জীবের বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম বা জীবনের বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম, কিন্তু এই জীবন সৃষ্টি হলো কিভাবে? পৃথিবীতেই কেন একমাত্র জীবন সৃষ্টি হলো? অন্যান্য কোনো গ্রহে কেন জীবন সৃষ্টি হয়নি? পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছে তার কারণ পৃথিবীতে জীবন সৃষ্টি হওয়ার মতন যে পরিবেশ, সেই পরিবেশটা বজায় রয়েছে, তৈরি হয়েছিল, তার জন্যই কিন্তু পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছিল। এবার পৃথিবীই বা কিভাবে তৈরি হলো, সেই সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। এবং পৃথিবীতে কিভাবে জীবন সৃষ্টি হলো সেই সম্পর্কেও বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতামত দিয়েছেন। তাদের মধ্যে প্রথম মানে যে দুজনের কথা বলতেই হয়, তার মধ্যে প্রথম একজন হলো একজন রাশিয়ান বিজ্ঞানী, যার নাম হলো আলেকজান্ডার ওপারিন। আলেকজান্ডার ওপারিন একটি বই লিখেছিলেন, যে বইটির নাম হলো দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। এই বইটাতে তিনি তার জীবন সৃষ্টি সম্পর্কিত তার যে মতামত সেটা প্রকাশ করেছিলেন। তার বেশ কয়েক বছর পর আরেকজন বিজ্ঞানী J.B.S. হ্যালডেন, তিনি রেশনালিস্ট অ্যানুয়াল নামক একটা বইতে তার যে জীবন সৃষ্টি সম্পর্কিত মতামত, সেই মতামতটি প্রকাশ করেন, এবং এই দুটি মতামতই প্রায় একই রকমের। পরবর্তীকালে এই দুজন বিজ্ঞানী, অর্থাৎ ওপারিন এবং হ্যালডেন, এই দুজন বিজ্ঞানীর মতামতকে একত্রিত করে জৈব রসায়ন, জীববিদ্যা এবং ভৌগোলিক তথ্যের ওপর ভিত্তি করে একটি মতবাদ বা একটি প্রকল্প গড়ে ওঠে, যা ওপারিন হ্যালডেন মতবাদ নামে পরিচিত হয়।
ওপারিন হ্যালডেন মতবাদকে জীবনের জৈব রাসায়নিক তত্ত্বও বলা হয়। কেন বলা হয়? তার কারণ এই মতবাদ অনুযায়ী জীবন সৃষ্টির পিছনে অজৈব যৌগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। তাই একে জীবনের জৈব রাসায়নিক সৃষ্টির মতবাদ হিসেবেও বলা হয়। তো এই মতবাদ অনুযায়ী পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল বা জীবন সৃষ্টি হয়েছিল কতগুলি পর্যায়ের মাধ্যমে। সেই পর্যায়গুলো কি কি? প্রথম যে পর্যায়, সেই পর্যায়টি হলো পৃথিবীর উৎপত্তি এবং তার প্রাচীন পরিবেশ। পৃথিবীর উৎপত্তি, এর মধ্যে প্রথম যেটা বলবো সেটা হলো পৃথিবীর উৎপত্তি। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ আছে। সেই সমস্ত মতবাদের মধ্যে একটি উল্লেখযোগ্য মতবাদ হলো নেবুলার হাইপোথিসিস বা নেবুলা প্রকল্প। নেবুলা বলতে কি বোঝায়? নেবুলা বলতে বোঝায় মহাবিশ্বে যে সমস্ত ধূলিকণা এবং হাইড্রোজেন, হিলিয়াম সহ বিভিন্ন ধরনের আয়নিত গ্যাসের যে পিণ্ড দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় নেবুলা। এই নেবুলা থেকে কিন্তু ঘনীভবনের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়। এরপরে পৃথিবী সৃষ্টির পরের যে অংশটা সেটা হলো সরল অজৈব যৌগের উৎপত্তি। পৃথিবীর সৃষ্টির পর তার তাপমাত্রা অনেক বেশি ছিল, প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই এত তাপমাত্রায় বিভিন্ন মৌলগুলো মুক্ত অবস্থায় থাকার মতো অবস্থায় ছিল না। তাই তারা বিভিন্ন মৌলগুলো কি করে? আস্তে আস্তে যৌগে পরিণত হয়। তার মধ্যে হাইড্রোজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া ইত্যাদি বিভিন্ন অজৈব গ্যাস হিসেবে মানে যৌগ হিসেবে কিন্তু সেই প্রাথমিক পৃথিবীর পরিবেশে বিন্যস্ত ছিল। অর্থাৎ এই সময় কিন্তু অক্সিজেনের কোনো উপস্থিতি ছিল না। অর্থাৎ প্রাথমিক অবস্থায় পৃথিবীর যে পরিবেশ ছিল সেই পৃথিবীর পরিবেশ ছিল অবায়ুজীবী বা বিজারকধর্মী পরিবেশ ছিল, মুক্ত অক্সিজেন ছিল না। এর পরের ধাপটা কি? প্রথম পর্যায়ের মধ্যে তৃতীয় ধাপ হলো পৃথিবীর উত্তাপ হ্রাস। তো জলীয় বাষ্প যখনই তৈরি হলো, সেই জলীয় বাষ্পগুলো কি হতে শুরু করলো? ঘনীভূত হতে শুরু করলো এবং বৃষ্টিপাত শুরু হলো, অর্থাৎ জল চক্র শুরু হলো। এই জল চক্র শুরু হওয়ার মাধ্যমে বৃষ্টিপাতের মাধ্যমে সমুদ্র তৈরি হলো। যদিও সেই সমুদ্রের জল কিন্তু তখনও অনেক গরম ছিল, উত্তপ্ত সমুদ্র তৈরি হলো। দ্বিতীয় পর্যায় হলো জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। এটাই হলো এই মতবাদের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। তো এই কেমোজেনি বলতে কি বোঝায়? অজৈব যৌগ থেকে জীবন সৃষ্টির উপযোগী জৈব যৌগের উৎপত্তিকে বিজ্ঞানী ওপারিন কেমোজেনি বলে অভিহিত করেছেন। এই কেমোজেনির প্রধান প্রধান ধাপগুলো কি? প্রথম যে ধাপটা সেটা হলো সরল জৈব যৌগের উৎপত্তি। বৃষ্টিপাতের ফলে পৃথিবীর তাপমাত্রা কমে প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং সেই সময় কি হয়? বিভিন্ন অজৈব যৌগগুলো পরস্পর বিক্রিয়া করে সরল জৈব যৌগ উৎপন্ন করে, যেমন সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। এর পরের ধাপটা হলো জটিল জৈব যৌগের উৎপত্তি। এই সরল জৈব যৌগগুলো বিভিন্ন জটিল বিক্রিয়ার মাধ্যমে জটিল এবং বৃহৎ জৈব যৌগ উৎপন্ন করে, যেমন জটিল শর্করা, প্রোটিন, ফ্যাট, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি। এবং এই যে বিক্রিয়াগুলো, এই বিক্রিয়া হওয়ার জন্য যে প্রয়োজনীয় শক্তি, সেই শক্তি কিন্তু সেই সময়কার যে পৃথিবীর পরিবেশ ছিল, সেই পরিবেশে যে বজ্রপাত এবং সৌরশক্তি, তা কিন্তু এই বিক্রিয়ার প্রয়োজনীয় শক্তি জুগিয়েছিল বলে মনে করা হয়। এবং এই যে জৈব যৌগগুলো, জটিল জৈব যৌগগুলো, সেই জটিল জৈব যৌগগুলো তৈরি হয়েছিল উত্তপ্ত সমুদ্রের জলে। এই উত্তপ্ত সমুদ্রের জলে জটিল জৈব যৌগ সম্পন্ন এই উত্তপ্ত সমুদ্রের জলকে বিজ্ঞানী হ্যালডেন হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ বলে বর্ণনা করেন। তাহলে প্রিবায়োটিক স্যুপ বলতে বোঝানো হচ্ছে যে নানা জৈব যৌগ বা নানা জৈব উপাদান মিশ্রিত
উত্তপ্ত সমুদ্রের জলকে হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ বলা হয়, এবং এটি কে বলেছিলেন? না বিজ্ঞানী JBS হ্যালডেন এটি বলেছিলেন। এবং এইখানেই প্রাণের সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়, অর্থাৎ প্রাণের সৃষ্টি হয়েছিল কিন্তু জলে। তো পরের যে ধাপটা সেটা হলো কোয়া সার্ভেটের উৎপত্তি। কোয়া সার্ভেট বলতে কি বোঝানো হচ্ছে? বিজ্ঞানী ওপারিনের মতামত অনুযায়ী এই যে হট ডাইলিউট স্যুপে যে জৈব যৌগগুলো তৈরি হলো, সেই জৈব যৌগগুলো পরস্পর আকর্ষিত হয় এবং পরস্পর আকর্ষিত হয়ে পরস্পর মিলিত হয়ে কোয়া সার্ভেট নামে এক প্রকার কোলয়েড কণা তৈরি করে। অর্থাৎ এই যে হট ডাইলিউট স্যুপ, সেই প্রাচীন পৃথিবীতে হট ডাইলিউট স্যুপের মধ্যে সীমানা পর্দা বেষ্টিত জৈব যৌগপূর্ণ যে কোলয়েড বিন্দু থেকে প্রাচীনতম প্রাণ বা প্রোটোসেল তৈরি হয়েছিল তাকেই বলা হয় কোয়া সার্ভেট। এবং এই কোয়া সার্ভেট যে গঠনটা, সেই গঠন থেকেই কিন্তু প্রাচীন কোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল। যদিও আরেকজন বিজ্ঞানী সিডনি ফক্স, আমেরিকান একজন বিজ্ঞানী সিডনি ফক্স, তিনি মনে করেন যে প্রাচীন সমুদ্রে অন্য আরেক ধরনের কণা তৈরি হয়েছিল, পর্দাবৃত এবং অর্থাৎ পর্দা দিয়ে ঘেরা এবং বিভাজন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ যা থেকে বিভাজিত হতে পারবে, এই ধরনের বিভাজন ক্ষমতা সম্পন্ন এক বিশেষ কণা থেকে প্রথম প্রাণের উৎপত্তি হয়েছিল। এবং তিনি এই কণাগুলিকে মাইক্রোস্ফিয়ার বলে অভিহিত করেছিলেন। তাহলে কোয়া সার্ভেট বলে যে গঠনটার কথা বলা হলো, সেই গঠনটা সম্পর্কে বলেছিলেন ওপারিন, এবং মাইক্রোস্ফিয়ার গঠন সম্পর্কে বলেছিলেন বিজ্ঞানী সিডনি ফক্স। এই মাইক্রোস্ফিয়ারটা আবার প্রোটিনয়েড বলে এক ধরনের প্রোটিনের মতন উপাদান থেকে তৈরি হয়েছিল বলে মনে করা হয়। এর পরের ধাপটা হলো নগ্ন জিন বা ন্যাকেড জিনের উৎপত্তি। স্বপ্রজননক্ষম অর্থাৎ স্বপ্রজননশীল, অর্থাৎ নিজে থেকেই যে প্রজনন করতে পারবে, অর্থাৎ নিজে থেকেই যে নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারবে, এই রকম ধর্মবিশিষ্ট প্রোটিনবিহীন আরএনএ প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলিকে নগ্ন জিন বা ন্যাকেড জিন বলা হয়। আরএনএ জিনিসটা কি সেটা আমরা পরবর্তী অধ্যায়গুলোতে আরও ডিটেলে জানবো। এর আগের ক্লাসেও তোমরা কিছুটা জেনেছো, আরএনএ বা ডিএনএ এগুলোকে নিউক্লিক অ্যাসিড বলা হয়, এবং এগুলোর কাজ সম্পর্কে পরবর্তী অধ্যায়ে আমরা আরও ডিটেলে জানবো। এখন শুধু জেনে রাখো যে নগ্ন জিন বা ন্যাকেড জিন বলতে কি বোঝায়? না স্বপ্রজননক্ষম প্রোটিনবিহীন আরএনএ প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলিকে নগ্ন জিন বা ন্যাকেড জিন বলা হয়। তো এই হলো কেমোজেনির বিভিন্ন ধাপ। এর পরের যে পর্যায়টি, সেই পরের পর্যায়টি হলো প্রাণের জৈবিক বিবর্তন বা বায়োজেনি। প্রাণের জৈবিক বিবর্তন বা বায়োজেনি বলতে কি বোঝায়? প্রায় 3.7 বিলিয়ন বছর আগে আদি কোষের উৎপত্তি এবং তার বিবর্তনকেই বায়োজেনি বা প্রাণের জৈবিক বিবর্তন বলা হয়। এখন এই মনে রাখবে যে এই যে 3.7 বিলিয়ন বছর আগে মানে কি, 1 বিলিয়ন মানে হলো 100 কোটি বছর, তাহলে 3.7 বিলিয়ন বছর মানে হলো 370 কোটি বছর আগে, অর্থাৎ প্রায় 370 কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল এবং তার বিবর্তন শুরু হয়েছিল। এই প্রাণের বিবর্তনের বিভিন্ন ধাপগুলো কি কি? প্রথম ধাপটি হলো প্রোটোসেলের উৎপত্তি। আরএনএ সমন্বিত পর্দাবৃত স্বপ্রজননশীল প্রোটোসেলকেই প্রথম জীবন বলে ধরা হয়। অর্থাৎ প্রোটোসেল বলতে কি বোঝায় সেটা বলতে গেলে তোমাদেরকে বলতে হবে যে সীমানা পর্দাবেষ্টিত অবায়ুজীবী পরভোজী ভাইরাসের মতো নিউক্লিয় প্রোটিনযুক্ত কোয়া সার্ভেটকেই প্রাথমিক কোষ বা প্রোটোসেল বলা হয়। যে ক্ষেত্রে প্রোটোসেলের ভেতরে কিন্তু প্রথমে যে জেনেটিক বস্তু বা নিউক্লিক অ্যাসিড যেটি ছিল সেটি হলো আরএনএ, পরবর্তীকালে তার জায়গায় কিন্তু ডিএনএ জেনেটিক বস্তু হিসেবে তৈরি হয়। 2 নম্বর ধাপ এই পর্যায়ের প্রোক্যারিওটিক জীবের উৎপত্তি। প্রোটোসেল থেকে প্রায় 3.5 বিলিয়ন বছর আগে, অর্থাৎ প্রায় 350 কোটি বছর আগে প্রোক্যারিওটিক জীবের উৎপত্তি ঘটে।
এবং সেই প্রোক্যারিওটিক জীব তৈরি হওয়ার পর যে ধাপটা হয় সেটা হলো স্বভোজিতার উদ্ভব। স্বভোজিতা মানে কি? স্বভোজিতা মানে হলো নিজের খাদ্য নিজে তৈরি করার ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে স্বভোজিতা। স্বভোজিতার উদ্ভব কিভাবে হয়েছিল? একদম প্রথম অবস্থায় পৃথিবীতে কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না, তার ফলে প্রোটোসেলগুলো অবায়ুজীবী প্রকৃতির ছিল এবং তারা পুষ্টিগত দিক থেকে রাসায়নিক পরভোজী ছিল। রাসায়নিক পরভোজী মানে হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তুকেই খাদ্য হিসেবে গ্রহণ করত। পরবর্তীকালে জৈব উপাদানের যখন অভাব দেখা যায় তখন তারা রাসায়নিক স্বভোজী হয়ে ওঠে। অর্থাৎ রাসায়নিক স্বভোজী মানে হলো বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে নিজেদের খাদ্য তৈরি করার ক্ষমতা অর্জন করে, তাদেরকেই বলা হচ্ছে রাসায়নিক স্বভোজী বা কেমো অটোট্রপস। এরও পরবর্তীকালে অবাত সালোক সংশ্লেষকারী মানে সায়ানোব্যাকটেরিয়া জাতীয় অবাত সালোক সংশ্লেষকারী জীব এবং সবশেষে ক্লোরোফিলযুক্ত সবাত সালোক সংশ্লেষকারী জীবের উৎপত্তি ঘটে। অবাত সালোক সংশ্লেষকারী জীব মানে হলো সালোক সংশ্লেষ করতে পারছে কিন্তু অক্সিজেনের উপস্থিতি ছাড়াই, আর সবাত সালোক সংশ্লেষকারী জীব মানে হলো সালোক সংশ্লেষ করছে অক্সিজেনের উপস্থিতিতে। এই ধরনের জীবের সৃষ্টি ঘটে পরবর্তীকালে। এর পরের পর্যায় হলো ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। অর্থাৎ যখনই সবাত সালোক সংশ্লেষকারী জীবের সৃষ্টি হলো তার পরবর্তীকালে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটলো। আজ থেকে প্রায় 1.5 বিলিয়ন বছর আগে, অর্থাৎ প্রায় 150 কোটি বছর আগে প্রোক্যারিওটিক জীব থেকে অক্সিজেন শোষণক্ষম অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনে সক্ষম ইউক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটে এবং তার পরবর্তীকাল থেকে এই ইউক্যারিওটিক কোষের আবির্ভাবের পর থেকে আরও পরের পর বহু বছর ধরে বিভিন্ন ধরনের পরিবর্তন হতে হতে নতুন নতুন জীবের সৃষ্টি হয়, যেটাকেই বিবর্তন বা এভলিউশন বলা হয়, যেগুলো পরবর্তীকালে তোমরা আরও উঁচু ক্লাসে উঠলে জানবে। এবং সবসময় মনে রাখবে এই যে পরিবর্তনগুলো হয়েছে যেটা তোমরা এই বছরগুলোর কথা শুনেই বুঝতে পারছো যে কোনোভাবেই কিন্তু একদিনে দুদিনে বা কয়েক বছরে হয়নি, বছরের পর বছর ধরে অর্থাৎ কোটি কোটি বছর ধরে কিন্তু এই পরিবর্তনগুলো হয়েছে এবং সেই পরিবর্তন হতে হতেই আজকের এই বিভিন্ন ধরনের জীব সৃষ্টি হয়েছে এবং আজকের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। রাতারাতি একদিনে বা কয়েক বছরের মধ্যে কিন্তু এই রকম পরিবেশ পৃথিবীতে তৈরি হয়নি। তাহলে তোমরা দেখতে পেলে যে জীব ও জড়ের মধ্যে কি কি প্রভেদ রয়েছে বা পার্থক্য রয়েছে এবং কিভাবে পৃথিবী তৈরি হলো এবং পৃথিবী তৈরি হওয়ার পর ধীরে ধীরে বছরের পর বছর ধরে কিভাবে পরিবর্তন হতে হতে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল এবং তা থেকে আস্তে আস্তে কিভাবে বিবর্তন হয়েছে বা বৈচিত্র্য সৃষ্টি হয়েছে সে সম্পর্কেও তোমরা কিছুটা ধারণা পেলে। পরবর্তীকালে উঁচু ক্লাসে উঠলে এই সম্পর্কে আরও বিশদে জানতে পারবে। তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাড়িতে সলভ করবে এবং তারপর যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকে তাহলে এটুকুই থাক, পরবর্তী ক্লাসে আমরা এর পরের অংশটুকু সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।